প্রিয় প্রাসাদবাসী, গ্রীষ্মের এই দাবদাহে আপনাদের মনকে শীতল করতে আমাদের গল্পের প্রাসাদ আপনাদের জন্য নিয়ে আসলো এক ভীষণ রোমান্টিক ভালোবাসার নতুন গল্প। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার সবিনয় অনুরোধ রইল। শুরু করছি আজকের আয়োজন। গল্পের প্রাসাদের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প প্রেমের নীলকাব্য, লিখেছেন নওরিন আক্তার তিশা। পর্ব সংখ্যা ৫। সময় বয়ে যায়, তবে তার মাঝে ঘটা অনেক ঘটনার লেশ মন মস্তিষ্কে দোলা দেয়। কারণ হয় ক্ষণে ক্ষণে লুকায়িত লাজুক হাসির। এই যেমন সেদিনকার ঘটনার পর প্রায় সপ্তাহখানেক অতিবাহিত হয়েছে, তবে এখনও তা তিহুর মন মস্তিষ্কে আঁচড় কেটে রেখেছে, সদ্য লাগা কাঁচা ঘায়ের ন্যায়। এখনও ঠিকমতো নীলের সামনে যেতে পারে না সে, আগের মতো তর্কও করতে পারে না। কোনো এক অজ্ঞাত কারণে মাথা নিয়ে আসে আর রক্তিম হয়ে মুখশ্রী। ও বাবারে বাবা, অনেক কিছু হয়ে যাচ্ছে। তিহুর তাকে ব্রাদার কেন বলল? সূক্ষ্ম ভাঁজ তৈরি হলো মাহার ভূধয়ের মধ্যিখানে। বিচলিত হলো খানিক। আর এদিকে এতক্ষণ নিজের লাগামহীন কথাবার্তার জন্য লজ্জায় পড়তে গেল তিহু। লজ্জায় পড়াটাই স্বাভাবিক, কেননা কথায় কথায় সে মাকে তার ফিয়ান্সি বলে ফেলেছে যে। এদিকে দুই সঙ্গিনী যখন অদ্ভুত চিন্তার সাগরে ডুব, তখন চেহারায় কোনো হেলদোল নেই রাউফিনের। তার নিশ্চিন্ত থাকার কারণ একটাই, মাহার গ্যালারিতে মাহা আর তিহু বেশ অনেকগুলো ছবি দেখেছে সে। প্রথমে দেখে অবশ্য সে নিজেও অবাক হয়েছিল, তবে পরক্ষণেই সবটা পরিষ্কার হয় তার কাছে। সে বুঝতে পারে তিহুই মাহা সেই তথাকথিত বেস্ট ফ্রেন্ড, যার কথা রাউফিন জানত, তবে কখনো দেখা হয়ে ওঠেনি। তিহু একটা শুকনো ঢেক গিলে অপ্রস্তুত হেসে বলে, ব্রাদার, বললে না যে, এখানে কি করো? রাউফিনও আটসাত বেঁধে এসেছে। সে খুব ভালো করেই জানত এখানে আসলে তিহুর সাথে দেখা হওয়ার চান্স শতভাগ। তাই বুদ্ধি খাটিয়ে সে বলল, এই তো তোমার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। পরে শুনলাম তুমি এই ক্যাফেতে, তাই চলে আসলাম তোমাকে নিতে। আর নীলও আজকে একটু ব্যস্ত, কী সব মন্ত্রীদের সাথে মিটিং আছে বলল, তাই আমিই আসলাম। তিহু ছোট করে বলল, ও। তিহু দ্রুত ওখান থেকে কেটে পড়ার চিন্তাভাবনায় আছে। হাজার হলেও সে একটু আগে যে কথাগুলো বলেছে, তাতে লজ্জায় হয়তো মাহার করুণ অবস্থা। তার সামনে থেকে এখন এনাকে নিয়ে চলে যাওয়াই উত্তম। কিন্তু লোকটাকে এখানে এসেছে, তার উপর তিহুর সাথে আবার তার খুব ভাব। একটা পাতানো ভাই বোনের সম্পর্ক আছে বলতে গেলে। তারপরও মাহাও তার বেস্ট ফ্রেন্ড। এমন কাছের দুজন মানুষ সামনাসামনি, তাদের মধ্যে একটু আলাপচারিতা না করে দিলে হয়? তিহু সামাজিকতা বজায় রাখার দরুন বলল, ব্রাদার। রাউফিন, হুম। তিহু মাহার দিকে ফিরে বলল, মিট ভাই বেস্ট ফ্রেন্ড তাসফিয়া মাহা। রাউফিন বাঁকা হেসে মাহার দিকে তাকিয়ে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ও, নাইস নেম। মাহা বুঝতে পারছে রাউফিনের চালাকি, তবে এই মানুষটা তিহুর ভাসুর ভেবেই কেমন লাগছে তার। তার মানে তিহু এতদিন এই মানুষটার সাথেই তার। মলিন হাসি রেখা ভেসে উঠল মাহার ঠোঁটের কোণে। বোকা তিহু যদি মানুষটাকে চিনত। এদিকে রাউফিন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সে তখন থেকে, আর মাহা চিন্তার অতল গভীরে। ব্যাপারটা দৃষ্টিগত লাগলো তিহুর। মাহাকে আলতো ধাক্কা দিয়ে সে বলল, কিরে, কই হারিয়ে গেলি? এটাই হচ্ছে আমার ব্রাদার, হ্যান্ডশেক কর। মাহা না চাইতেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। রাউফিন মুচকি হেসে বলল, আমি মাহমুদুল হক, মাহমুদুল হক রাউফিন, MHR গ্রুপস অফ কোম্পানির CEO, সেই সাথে তিহুর ব্রাদার। রাফিন নামটায় থমকালো তিহু। তাহলে এনার অন্য নাম রাফিন ছিল, আর বোকা মাহা ভেবেছে এটা সেই রাফিন। বোকার ডিম একটা। এমন উজবুক কর্মকাণ্ডে মনে মনে তাকে হাজারটা অবজ্ঞা করল তিহু। অতিবাহিত হয়ে গেছে বেশ কিছুক্ষণ। এতক্ষণ অনেক আলাপচারিতা চালিয়েছে তারা। আলাপচারিতা বলতে
তিহু বলেছে, আর তারা শুনেছে। তারা বলতে শুধু মাহা। কেননা রাউফিনের দৃষ্টি, মনোনিবেশ সব তো মাহাতেই নিবদ্ধ ছিল। হঠাৎই হাতঘড়ির দিকে তাকিয়ে মাহা বলল, আজকে তাহলে আমি যাই, আর টাইম নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। বলে সে উঠে দাঁড়াতেই রাউফিন উঠে দ্রুততার সহিত বলল, কোথায় যাচ্ছ? চলো, আমি ড্রপ করে দিব। পরক্ষণেই নিজের কথায় নিজেই লজ্জায় পড়ল সে। তিহুর সামনে এমন হ্যাংলামো করলো, কিন্তু তিহু তত একটা খেয়ালই করেনি ব্যাপারটা। তবুও রাউফিন সাফাই গাওয়ার স্বরে বলল, ইয়ে মানে আসলে আমরা তো বাসায় যাচ্ছি, তাই ভাবলাম আপনাকে নিয়ে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে মা বলল, তার দরকার হবে না, আমি একা একা চলে অভ্যস্ত। ইনফ্যাক্ট অন্য কেউ আমার সঙ্গ দিলে এখন খারাপ লাগে। আর এমনিতেও আপনাদের যাওয়ার রাস্তা আর আমার রাস্তা সম্পূর্ণ ভিন্ন, বিপরীত। তিহু, এত ফিলোসফার মার্কা কথা বলার কি দরকার? চল তো, তোকে ড্রপ করে দিয়েই আমরা যাব। তিহুর কথায় রাফিন সাই জানালেও মাহা বিরোধিতা প্রকাশ করে বলল, একদমই দরকার নেই, দেখছিস না বেলা পড়েছে, বরং তোরা যা, আমি রিক্সাতে করে চলে যেতে পারবো। তো কি আর করার, রাফিন আর তিহু বেরিয়ে পড়ল সেখান থেকে। তিহু কিছুক্ষণ হলো অদৃশ্য হয়ে গিয়েছে, তবে রাফিন একটু ধীরে হাঁটছিল মাহার সমান্তরালে যাওয়ার জন্য। নিজের প্রচেষ্টায় সফল হতেই মাহার কানের কাছে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে এসে বলল, কথাটা যখন সিস্টার বলেইছে, তাহলে সেটা সত্য করার দায়িত্ব তো আমার। তৈরি থাকেন ম্যাম, কিছুদিনের মধ্যেই আপনাকে আমার অর্ধাঙ্গিনী করব। নিঃশ্বাস আটকে আসলো মাহার, থমকালো পদচারণা। বিস্ফোরিত নয়নে রাউফিনের দিকে তাকাতেই মুচকি হাসি হেসে হেরে দুলে সেখান থেকে প্রস্থান করলো রাউফিন। গাড়িতে বসে উসকুস করছে তিহু। ড্রাইভিং সিটে বসে আছে রাউফিন। মূলত সে কারণেই এত অস্থিরতা। তখন কত কিছু না জেনে বলে ফেললো তাকে। সাদে কি তার নীলটাকে স্টুপিড বলে? ঠিকই বলে। এদিকে লুকিং গ্লাসে তার এমন অবস্থা দেখে মুচকি হাসল রাউফিন। তবে তিহুকে এরূপে একদমই ভালো লাগছে না তার। তাই সে বদ্ধকারের গুমট কাটানোর জন্য বলল, কি ব্যাপার সিস্টার, তোমাকে চিন্তিত লাগছে, এনি প্রবলেম? তিহু এতক্ষণ আনমনে ছিল। রাউফিনের এমন কথায় অপ্রস্তুত হেসে বলল, না না, তেমন কিছু না। আসলে তখন তোমাকে এরকম বলে ফেলেছি তো, তাই। রাউফিন দক্ষ হাতে গাড়ি চালনা করতে করতে উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, হুম সিস্টার, তুমি তখন কি নাকি একটা বলেছিলে না, রাউফিন নাকি? কে সে? তিহু, আসলে ব্রাদার, আই এম রিয়েলি সরি। আসলে আমি জানতামই না যে তোমার নামও রাউফিন। রাউফিন, ইটস ওকে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি কার কথা বলেছিলে। তিহু, আসলে ব্রাদার, আমার ওই যে বেস্টুকে দেখলে না, ওর এক্সের নাম ছিল রাউফিন, কিন্তু ওর ক্যারেক্টার একদমই তোমার মতো না। বেটা খচ্চর। ওই ব্যাটার জন্য আমার বান্ধবীটা কত কান্নাকাটি করেছে। একবার যদি ওনাকে সামনে পাই না, পুরো সানডে মানডে ক্লোজ করে দিব। তিহুর কথায় রীতিমতো ভীষণ লাগলো রাফিনের। তিহু যাকে না জেনে কথাগুলো বলেছে, সে তো সে নিজেই। এদিকে তার এমন অবস্থা দেখে তিহু বলল, আরে ব্রাদার, তোমাকে বলিনি তো, ওই বেটাকে বলেছি। রাফিন নিজেকে সামলিয়ে বলল, বুঝেছি, কিন্তু সিস্টার, তুমি আমাকে বলো তো, তোমার কেন এত রাগ তার উপর? তিহু, ওই বেটা যা করেছে সেটা শুনলে তোমারও রাগ হবে। অবশ্য তুমি তো মাহার লাভ স্টোরি সম্পর্কে কিছু জানো না। রাফিন, তো বলো তাহলে, শুনি। তিহু, সত্যিই শুনবে? হুম, হ্যাঁ, তুমি বলো। ঠোঁট চেপে দুষ্ট হাসি হাসল রাফিন। হাজার হলেও অন্যের মুখে নিজের লাভ স্টোরি শোনার মজাটাই আলাদা। এদিকে তার থেকে সম্মতি পেয়েই বোকা তিহু বলতে শুরু করে দিল,
সময়টা আজ থেকে ৫ বছর আগে। তখন আমরা দুজনই নবম শ্রেণীতে পড়ি। বলা বাহুল্য, মাহা আর আমার ফ্রেন্ডশিপ হয়েছে মাধ্যমিক লেভেলে। আমরা দুজনই তখন ষষ্ঠ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে সবে সপ্তম শ্রেণীতে উঠেছি। যাই হোক, নবম শ্রেণীতে পড়াকালে আন্টি অর্থাৎ মাহার মা অনেক অসুস্থ হয়ে পড়েন। একটা অপারেশনের জন্য কিছুদিন ঢাকায় থাকতে হয়। মাহার এক আন্টির বাসা ঢাকায় হওয়াতে তারা প্রায় বছরখানেক সেখানেই ছিল। তো নতুন করে মাহাকে আবার ঢাকার একটা স্কুলে আর সাথে পাশেই একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। সময় চলমান, কেটে যায় প্রায় মাস ২ এক। আমার আর ওর সম্পর্কের মাঝেও খানিক ছেদ পড়ে। আসলে তখন আমরা দুজনই ছোট, আর ও অনেকদিন হলো ঢাকায় এসেছে। যাই হোক, ওর আরও কিছু বন্ধু মহল জোটে। কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, তেমন হয় ওর অবস্থা। ওর প্রত্যেকটা ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল, শুধুমাত্র ওর ছাড়া। আর তাতে তত একটা আগ্রহ ছিল না। তবে একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে। সেদিন সিনিয়রদের ক্লাসের সামনে দিয়ে ও আনমনে হেঁটে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল। যেহেতু কোচিং, তাই অনেক বড় বড় ক্লাসের ছেলেমেয়েরাও পড়তো সেখানে। মাহার আবার ওই ক্লাসের একটি মেয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। মেহতা যাবু। তার খোঁজেই ও এক ঝলক ক্লাসের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ওর নজর বিদ্ধ হয় এক ছিপছিপে গরনের মাস্ক পরিহিত ফর্সা তরুণের পানে। কিশোরী মনে হঠাৎই তোলা লাগে সে। মাহা অপলক চেয়ে থাকে সেদিকে। কিছুক্ষণের মধ্যেই ধ্যান ভাঙে তার। এতক্ষণ নির্লজ্জের মতো এমন চেয়ে থাকার দরুন জিভ কেটে দ্রুত সেখান থেকে প্রস্থান করে সে। প্রথম দিনটা অতিবাহিত হয় এভাবেই। এরপর থেকে প্রায়শই মাহা ছেলেটাকে দেখার জন্য প্রচেষ্টা চালাতো। অনেক কষ্টে ও জানতে পেরেছিল ছেলেটার নাম রাফিন। সে আবার খুব ভালো সাইকেল চালাতে পারত। মারাত্মক সুদর্শন লাগতো তাকে যখন সে সাইকেল চালাতো। প্রতিদিন কোচিংয়ে মাহা ঠিক যেখানেই বসতো সেখান থেকে রাফিনকে বেশ ভালোভাবে দেখা যায়। দিন অতিবাহিত হতে লাগলো। একদিন একটি অনুষ্ঠানে যাওয়ার দরুন বেশ দেরিতে কোচিংয়ে গিয়েছিল মাহা। তবে অদ্ভুতভাবে সেই দিনটি তার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। কেননা রাফিন মাহার ক্লাসেরই একটি মেয়েকে দিয়ে নিজের ফোন নাম্বার পাঠিয়েছিল তার কাছে। সূচনা হলো এক নব প্রেম কথনের। তাদের মুহূর্তগুলো না খুব সুন্দর ছিল। রাফিন অনেক দুষ্টুমি করতো মাহার সাথে। এই যেমন ধরো, মাহা বসে আছে, হুট করে ফোন দিয়ে সে বলতো, জানো, আমি এখন প্রধান সড়কের উপর সাইকেল চালাচ্ছি, সামনে একটা ট্রাক আমার হাত ছেড়ে দেওয়া আমি আমার সামনে চলে এসেছে। এদিকে বেচারির ভয়ে জমে কাঠ, কাঁদো কাঁদো অবস্থা। তাতে আবার রাফিন নিজেই হেসে বলতো, আরে না না, আমি সাইকেল ধরেই সাবধানে চালাচ্ছি। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে কাটতে লাগলো দিনগুলো। তবে এরই মাঝে তাদের উপর নজর পড়ল অলিজা নামক এক ডাইনির। শালি ভুটকি রাফিনের মায়ের সামনে গিয়ে উল্টোপাল্টা লাগালো। আর সেই মহিলা ছিল ব্যাপক মেজাজধারী। বেটি বোঝে কম, লাফায় বেশি। নিজের আদরের ছেলেকে কিছু বলেছিল কি না তা জানা নেই, তবে মাকে যাচ্ছে তাই না বলে কথা শুনিয়ে দিল। ভীষণ ডিপ্রেশনে চলে যায় মাহা। কোচিংয়ের প্রত্যেকটা টিচারের সামনে তার ভালো ইমেজটা খারাপ হয়ে যায়। যে টিচারটা ওকে সবচেয়ে বেশি ভালোবাসত সেও আর চোখে তাকানো শুরু করে দিল। এরপর বাদ দাও সেগুলো, না শুনলেও চলবে। এক তিক্ত বিষাক্ত অতীত বলা যায়। তবে তুমি জানো ব্রাদার, সেই রাফিন যার জন্য আমার বেস্টি এখনো কান্না করে, যোগাযোগের প্রয়োজন বোধ করেনি মাহার সাথে। বেচারি অনেক চেষ্টা করেও রাফিনের পুরাতন নাম্বারে অ্যাক্টিভ পায়নি তাকে। তবে তুমি জানো ব্রাদার, ও এখনও রাফিনের কথা মনে করে গুমড়ে ওঠে। হৃদস্পন্দন বেগতিক হয়, হাতে পায়ের কম্পন মাত্রা ছাড়ায়। বেচারিটি এখনও অন্যদের মতো ভালোবাসে তাকে। তিহুর কথাটা শেষ হতেই হুট করে থামলো গাড়িটা। রাফিন মৃদু হেসে বলল, চলে এসেছি সিস্টার। তিহু নামলো, এগিয়ে গেল মহলের দিকে। তবে রাফিন এখনও নিরাশ ভঙ্গিতে বসে আছে, মুখশ্রী জুড়ে অনুশোচনা। সত্যি তো, সেদিনের পর থেকে আর কখনো মাহার সাথে যোগাযোগ করতে পারেনি। অবশ্য তারই দোষ, কেননা ফোনটা সেদিন মায়ের উপর রাগ করে ভেঙে ফেলেছিল সে। আর তার প্রায় সপ্তাহখানেকের মধ্যেই আমেরিকা যাওয়ার দরুন আর যোগাযোগ হয়ে ওঠেনি। পার্টি অফিসে মিটিং শেষে ঘন্টা ২ হলো অফিসে এসেছে নীল। ইজি চেয়ারটাতে বসে সবে ল্যাপটপ সম্মুখে রেখেছে। তখনই পাশে থাকা টেলিফোনের ধ্বনি মনোনিবেশ করল তার।
ভ্রুদয়ের মধ্যেখানে তৈরি হলো সূক্ষ্ম ভাঁজ। সেভাবেই ফোনটা গ্রহণ করে সে বলল, হ্যালো। ওপাশে থাকা ব্যক্তিটি কিছুটা ভীত কণ্ঠে বলল, স্যার, একটি মেয়ে এসেছে। বলছে আপনার সাথে দেখা করবে। আমি কিছু বলার আগেই আপনার কেবিনের দিকে চলে গিয়েছে। নীলের ভ্রু দুটি আরও কুঁচকে আসলো। তবে জবাবে সে কিছু বলার আগেই দরজায় হালকা নক করল কেউ। নীল দ্রুত ফোনটা রেখে বলল, কামিন। হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ভিতরে প্রবেশ করলো গাঢ় নীল শাড়ি পরিহিত এক সুশ্রী রমণী। নীল ভ্রু কুঁচকে গুরুগম্ভীর দৃষ্টিতে তাকালো সেদিকে। মেয়েটি প্রাণবন্ত হাসল নীলকে দেখে। হাসির ঝলকানিতে তাকে বড় মনোহর দেখালেও নীল তাকালো না সেদিকে। মেয়েটি এগিয়ে এসে আদুরে স্বরে বলল, কেমন আছেন নেতা সাহেব? ভালো, এক কথায় উত্তর সারল নীল। বড্ড গম্ভীর শোনালো সে কণ্ঠস্বর। তবুও মেয়েটি হেসে বলল, আপনি কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপ। বাই দ্য ওয়ে, আমি কি দাঁড়িয়েই থাকবো? নীল ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখেই বলল, সামনে ফাঁকা অনেক স্পেস আছে। আই থিঙ্ক সেগুলো তোমার জন্য এনাফ। তাও যদি দাঁড়িয়ে থাকো, সেক্ষেত্রে আমার কি করার? মেয়েটি এবার সত্যি সত্যি অপ্রস্তুত হলো। সে বেছে বেছে নীলের ফেভারিট কালারের শাড়ি পরে এসেছে। এমন কেউ নেই যে তাকে দেখে প্রথমবারই প্রশংসা করেনি। অথচ নীল একবারও তার দিকে ঠিকমতো তাকাচ্ছে না। ব্যাপারটা বেশ অপ্রীতিকর। যাই হোক, সে নীলের সম্মুখে চেয়ারটা টেনে বলল, শুনবেন না আমি কেন এসেছি? শুনবেন না আমি কেন এসেছি? নীল, হুম। নীল গুরুগম্ভীর দৃষ্টিতে এক ঝলক মেয়েটার পানে চাইল। পানিমন্ত্রীর একমাত্র মেয়ে সে। দেখতে অনেকটা বাবার মতোই। গোল গাল, ফর্সা মুখশ্রী। নাম সুনেরা ইশতিয়াক ওরু। ওরু একগাল হেসে বলল, আমি আপনাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি। কালকে আমার বার্থডে পার্টি তো, তাই। তাকে কথা শেষ করতে না দিয়ে নীল ল্যাপটপে কাজ করতে করতে বলল, এই ব্যাপারে কিছুক্ষণ আগেই তোমার বাবার সাথে আমার কথা। সেক্ষেত্রে নতুন করে তোমার আসার কারণটা কি জানতে পারি? ওরু অপ্রস্তুত হয়ে উঠল। মূলত নীলকে তার গাম্ভীর্যকে অরুর মারাত্মক ভালো লাগে। বলা চলে নীল তার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ। তাই তো বাবা বলা শেষেও আগ বাড়িয়ে সে আবার এসেছে। কিন্তু এখন কি বলবে? কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, না, আসলে আমি ভাবলাম বাবা তো অনেক বিজি থাকে, তাই যদি ভুলে যায়, এজন্য আমি নিজেই এলাম। নীল, ও, বুঝলাম। তো তাহলে তোমার কথা তো শেষ, তাই না? এখন তুমি আসতে পারো। ওর এবার ভ্রু কুঁচকে তাকালো। তাকে এমন এমন রাফ বিহেভ, তাও তার সাথে। তবুও নিজেকে সংযত রেখে হাতে থাকা গোলাপগুচ্ছ নীলের দিকে এগিয়ে দিয়ে বলল সে, এগুলো আপনার জন্য। নীল সেদিকে না তাকিয়েই বলল, আই হেট রেড রোজ। অরুর মুখশ্রী এবার সত্যি সত্যিই ভোঁতা হয়ে গেল। এই মানুষটা রেড রোজকে হেট করে বলল, নাকি চতুরতায় তাকেই বোঝালো? গড নোজ। এক প্রকার বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল অরু। এই এই তুমি চিটিং কেন করলে? আমি নিজের চোখে দেখেছি তোমার পাঁচ পড়েছে। তুমি ছক্কার দান কেন দিলে? নীরার রুমে লুডো খেলছিল তিহু, নিহিত, রাফা আর নীরা। এক পর্যায়ে খেলতে খেলতে তারা যখন একটু গল্পগুজবে লিপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে নিহিত দুষ্টুমি করে পাঁচ পড়া চালটা ছক্কা দিতে যেতেই তৎক্ষণাৎ দ্রুত কণ্ঠে তাকে থামিয়ে দিল তিহু। নিহিত বোকা হেসে বলল, হি হি, একটু দেখছিলাম যে তোমাদের মনোযোগ আছে কিনা। তুমি তো দেখছি অনেক মেধাবী। পুরো তীক্ষ্ণ বাজ পাখির মতো চোখ তোমার। তিহু, পাম কমায় দাও ব্রো। আগে যে মিথ্যা চালটা দিয়েছ সেটা সংশোধন করো। নিহিত, এমা, তুমি জানো না একবার ভালো কিছু করলে সেটা বদলাতে হয় না? কি হলো রাফা, বলিস না কেন? এদিকে রাফা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। নিহিত কথাটা বলতেই ফোঁস করে উঠল সে। অবস্থা বেগতিক দেখে নিহিত দ্রুত বোকা হেসে চাল বদলালো। তিহু,
এইবার আইছে পথে। তার জবাবে নিহিত কিছু বলার আগেই রুমে প্রবেশ করে আসমা বেগম। তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, বৌমণি, তোমাকে নীল বাবা ডাকছে। নীলের কথায় রাফা আর নিহিত দুষ্টু হেসে তাকায় তিহুর দিকে। লাজুক তিহু কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠে, তো তুমি যাও, আমি একটু পরে আসছি। সঙ্গে সঙ্গে আসমা বেগম তীব্র বিরোধিতা করে বলে ওঠেন, না না, নীল বাবা তোমাকে এখনই যেতে বলেছেন। আসমা বেগমের কথা শেষ হতে না হতেই নিহিত আর রাফা তার কথার পুনরাবৃত্তি করে একসঙ্গে বলে ওঠে, না না, নীল বাবা তোমাকে এখনই যেতে বলেছেন। ব্যাস, তিহুর ফর্সা মুখশ্রীতে লাজে রাঙা হয়ে ওঠে। তা দেখে রাফা গুনগুনিয়ে গান গেয়ে বলে, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজই মালা বদল হবে এই রাতে। তার গানে তিহু কিছুটা রাগ দেখানোর ভঙ্গিতে বলল, রাফু। রাফা মুচকি হেসে বলে, তোমার আর ড্রামা করতে হবে না, যাও, দেখছো না আমার ভাইটা এসে তোমার খোঁজ করছে, যাও যাও, দ্রুত যাও। তিহু আর এক সেকেন্ড সেখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে প্রস্থান করে সে সেখান থেকে। আর যাওয়ার মানে চেয়ে রাফা আর নিহিত একে অপরের দিকে তাকে শব্দ করে হেসে ওঠে। রুমে এসে দেখা মেলে না নীলের। তিহু ভ্রু কুঁচকে চারদিকে নজর বোলায়, তবে কোথাও নেই নীলের অস্তিত্ব। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দও শোনা যাচ্ছে না। তাহলে কি আসমা বেগম থেকে বোকা বানালো? কিন্তু এতে ওনার লাভ কি? তিহু বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, তখনই তার অনুভূত হয় ছাদখোলা ব্যালকনিটায় কারো অস্তিত্ব। সে বুঝতে পারে হয়তো সেখানেই আছে নীল, তাই দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায় সে। ব্যালকনিতে এসেই তিহু দেখতে পায় নীল পেছনে ঘুরে দাঁড়িয়ে। সে কি করছে বুঝতে তিহু একটু এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে গা গুলিয়ে আসে তার। দ্রুত ২ কদম পিছিয়ে এসে সে বলে, অ্যাঁ, ছি, আপনি সিগারেট খান? ওয়াক থু। তিহুর কণ্ঠে অপ্রস্তুত হয়ে পিছনে তাকায় নীল। দ্রুত হাতে থাকা সিগারটা নিচে ফেলে দেয়। পা দিয়ে পিষে বলে, হোয়াটস প্রবলেম? বলেই সে এগোতে থাকে তিহু সঙ্গে সঙ্গে আরো কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, একদম আমার সামনে এখন আর আসবেন না। সরুন বলছে। ইয়াচ্ছি, আপনি সিগারেট খান? আসবেন না আমার এখানে। নীল তার কথা আর তোয়াক্কা না করে তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হোয়াটস রং? তুমি তখন থেকে সিগারেট সিগারেট বলছো কোনটাকে? ইটস সিগার, নট সিগার। দিস ইজ মাচ মোর কস্টলি। তিহু নাক সিটকিয়ে বলে, গু তো গুই, সেটা মুকেশ আম্বানির টয়লেটের হোক আর পাবলিক টয়লেটের, একই তো কথা। তিহুর এমন কথায় নীল দ্রুত এগিয়ে আসে তার দিকে। সরে যাওয়ার কোনো উপায় না পেয়ে তিহু সঙ্গে সঙ্গে দেয়ালের সাথে লেগে পড়ে। নীল নিজের ডান হাতটা তিহুর পিছনে দেয়ালে শক্তপোক্তভাবে রেখে বলে, টেস্ট করবে নাকি? আসলে কেমন? করলে করতে পারো। সে নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে, দেখো, এখানেও ফ্লেভার লেগে আছে। তিহু এবার লজ্জায় নিয়ে পড়ে। বাম দিকে থাকা নীলের হাতটা নিজের ক্ষীণ শরীরের সর্বশক্তিতে সরিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে, নট ইন্টারেস্টেড। নীল অপ্রস্তুত থাকায় সহসা ভারসাম্য হারায়। তবে পরক্ষণে তিহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সেটা আমি জানি। ইন্টারেস্টেড কি নট ইন্টারেস্টেড? তিহু তার কথায় তা কান দেয় না। দ্রুত রুমে এসে সোফায় বসে যেতেই দেখতে পায় সেখানে একটি মোড়কজাত কিছু। দেখে তো মনে হচ্ছে শাড়ির প্যাকেট, কিন্তু নীল শাড়ি এনেছে কার জন্য? তার জন্য কি? এমনই হাজারটা প্রশ্ন মাথায় ঘূর্ণিপাক চলাকালে নীল এসে দাঁড়ায় তার পাশে। তিহু অবাক দৃষ্টিতে দেখে বলে, এতটা শক্ট হওয়ার কিছুই নেই, ইটস ফর ইউ। তিহু তার দিকে ঠিক তেমন দৃষ্টি রেখেই বলে, আমারই জন্য কেন? নীল, কাল এক প্রোগ্রাম আছে, আর সেখানে তুমি আমার সাথে যাবে। দেখুন তো, এই ঝুমকাটা পারফেক্ট তো, না? তিহুর কণ্ঠে হাতে থাকা ঘড়িটা পড়তে পড়তে এক ঝলক তার দিকে তাকায় নীল। সঙ্গে সঙ্গে দৃষ্টি আটকে যায় তার। নিষ্পলক চেয়ে থাকে ডার্ক ব্লু কালারের স্যাটিন শাড়ি পরিহিতা খোলা চুলের অপরূপটির পানে।
এদিকে নীলের দেওয়া শাড়ির সাথে কোন ঝুমকাটা পরলে ভালো লাগবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল তিহু। অবশেষে বহু কষ্টে একজোড়া পাথরের ঝুমকা পছন্দ হয় তার। তবে সেটা শাড়ির সাথে ম্যাচ করবে কিনা তা নিয়ে পড়েছে আরেক চিন্তায়। না পেরে শেষমেশ নীল তার কাছেই প্রশ্নটা করে ফেলে সে। তবে প্রশ্ন করে পড়েছে আরেক বিপাকে। নীল প্রশ্নের জবাব না দিয়ে বরং হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তিহু মুখ কুঁচকে বলে, এই যে মিস্টার, আপনি কি বলবেন নাকি আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো? তার কণ্ঠে যেন ধ্যান ছুটল না, বরং দৃষ্টিতে ঠিক আগের মতোই মুগ্ধতা রেখে ঘোর লাগা কণ্ঠে বলল, অ্যাবসলিউটলি গর্জিয়াস। তিহু নীলের এমন কথায় ভ্রু কুঁচকে বলল, মানে? ধ্যান ভাঙল নীলের। বুঝল এতক্ষণ কিভাবে আহাম্মকের মতো চেয়েছিল সে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে হাতের দ্রুত ঘড়িটা পরে নিল। অতঃপর কোনোরকম পূর্বাভাস ছাড়াই বেরিয়ে গেল রুম থেকে। তার এমন কর্মকাণ্ডে তাজ্জব বনে গেল তিহু। এক হাত কোমরে রেখে বোকা দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বলে উঠল, এই লোক এমন করলো কে? রেডি হয়ে সে ঝুমকাটা পরেই নিজে এসেছে তিহু। সুদীর্ঘ কেশরাজিকে আবদ্ধ করেছে ফ্রেঞ্চ বিনুনির বন্ধনে। বিনুনিটা তার হাঁটুর নিচে অবধি এসে পড়েছে। সামনে কিছু চুল কার্ল করা, বেবি হেয়ারগুলো কপালের উপর খেলা করছে। নীল সোফায় বসে তারা অপেক্ষা করছিল। তিহুকে সিঁড়ি বেয়ে নামতে দেখেই ভিতর হৃদযন্ত্রটা ফের দামামা শুরু করলো তার। বুকের বাঁ পাশে হাত রেখে হৃদযন্ত্রটাকে ধিক্কার জানিয়ে সে মনে মনে বলল, স্টপ জাম্পিং লাইক দিস। তিহু নিচে আসতেই তাকে ঘিরে ধরল মির্জা সায়মা, রাফা আর রুমিন আরা খান। পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে নীরা। রুমিনা আরা দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, এত সেজেগুজে কি বরের সাথে কোথাও যাওয়া হচ্ছে নাকি? রুমিন আরার কথায় মুগ্ধ হাসল তিহু। এই মানুষটা অমায়িক। যেমন দারুণ ব্যবহার, তেমন আদুরে স্বভাব তার। তিহু ভেবে পায় না এত দারুণ একটা মানুষের গর্ভে কিভাবে মুন্নির মতো একটা চুন্নি জন্মাতে পারে। সে লাজুক কণ্ঠে বলল, তেমন কিছু না পুপ্পি, ওই আসলে একটু। তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রুমিনারা ফের বললেন, থাক থাক, বুঝি বুঝি, ওসব দিন আমরাও পার করে এসেছি। কি বলো ছোট ভাবি? মির্জা সাইমা হেসে তিহুর দিকে এগিয়ে এসে বলেন, থাক না রুমি, দেখছিস না মেয়েটা কেমন লজ্জায় লাল হয়ে উঠেছে। অতঃপর তিনি নিজের চোখ থেকে একটুখানি কাজল নিয়ে তিহুর গণ্ডদেশে নিজ বরাবর লাগিয়ে দিলেন। বললেন, মাশাল্লাহ, মাশাল্লাহ, কি দারুণ লাগছে আমাদের বইটাকে, কারো নজর না লাগুক। রাফা, দেখি, তোমরা সরো তো, সেই তখন থেকে ঘিরে রেখেছ, আমাকে একটু দেখতে দাও। এক প্রকার তাদের দুজনকে ঠেলে তিহুর কাছে আসলো রাফা। তার দিকে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলল, মাশাল্লাহ বৌমনি, তোমাকে পুরাই ফেরি লাগছে, কি দারুণ। রাফার কথায় বেশ লজ্জা পেল তিহু। ধন্যবাদ। তাদের এমন কথোপকথনের মাঝে নীল অধৈর্য কণ্ঠে বলল, তোমাদের গসিপ কি শেষ হয়েছে? লেট হয়ে যাচ্ছে আমরা কিন্তু লেট হয়ে যাচ্ছি। তার এমন কথায় রুমিনারা মুখ বাঁকিয়ে বললেন, তোর বউকে কি আমরা রেখে দিচ্ছি বাবু? আহ, জ্বালা, একটু সুন্দরী বউ বিয়ে করে না জানি কি ভাবছে। যাও তো নুরাইন মা, তোমার অদজ পরের কাছে যাও। তিহু এবার সত্যি সত্যিই লজ্জায় পড়ল। তবে তাতে কোনো হেলদেল নেই নীলের। সে এগিয়ে যেতে যেতে বলল, দ্রুত আসো নূর। অগত্যা তিহু সবাইকে বোকা হেসে বিদায় জানিয়ে এগিয়ে চলল নীলের পিছু পিছু। তারা বেরিয়ে যেতেই রাফা সেদিকে তাকে মন খারাপে সুরে বলল, ইস, বৌমনির কি ভাগ্য, কি সুন্দর ভাইয়ের সাথে সব জায়গায় ঘুরে বেড়াতে পারছে। তার কণ্ঠে হতাশা স্পষ্ট। তা শুনে রুমিনারা হেসে বললেন, আহারে, আচ্ছা কাজ কর রাফু, তোকেও বিয়ে দিয়ে দিই, তখন তুইও বরের সাথে স্বাধীন ঘুরতে পারবি, পড়াশোনা করা লাগবে না। তাহলে আজকে আমি আপার সাথে কথা বলি, কি বলিস? রাফা আনমনে ছিল, তাই রুমিনারার কথা ভালোভাবে না শুনেই সে বলে উঠল, হুম। তার কথায় চাপা হাসল রুমিনারা আর মির্জা সাইমা। মির্জা সাইমা তার মাথায় আলতো চাপড় দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে বললেন, পাগলি একটা। তারা চলে গেলেন। এদিকে ২ তলা করিডোরে দিয়ে নামছিল নিহিত। রাফা, মা আর ছোট পুপির এমন কথায় রীতিমতো হোঁচট খেল সে। রাফার উপর রাগও হলো দারুণ। গাড়িটা কি শুনেছে? ছোট পুপি তাকে কি বলেছে? সে দ্রুত পায়ে নিচে এসে রাফার মাথায় সজোরে থাপড় দিয়ে বলল, এই গাধি,
ছোট্ট ফুপি তোকে কি বলেছে শুনেছিস? ততক্ষণে হুঁশে এসেছে রাফা। বুঝেছে ও কিছুক্ষণ আগে রুমিনারার বলা কথাটা। নিজে লজ্জা পেল, নিহিতের এমন গাঁটটা সহ্য হলো না তার। রেগে গিয়ে বলল, "হ্যাঁ, শুনেছি আর বুঝেছিও। আমার বিয়ের কথা বলেছে। তো এতে মন্দ কি? এমনিতেও কোথাও ঘুরতে পারি না। একটা সুন্দর দেখে হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব আর সারাদিন ঘুরে বেড়াবো।" রাফার কথা হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো নিহিতের। দাঁতে দাঁত চেপে সে বলল, "কি বললি? আরেকবার বল।" রাফা বলেছে, "আমার বিয়ে করতে চা।" তার কথা শেষ করতে দিল না নিহিত। ২ হাতে রাফার গোলুমোলু নরম ২ বাহু চেপে ধরল। "চুপ! আর একবার ওই কথা বললে জানে মেরে দেবো তোকে। ট্রাস্ট মি, একেবারে জানে মেরে দেবো।" বলেই এক প্রকার ঝাড়ি মেরে তাকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়ে ধূপধাপ পায়ে মহল থেকে বেরিয়ে গেল নিহিত। রাফা বোকা বোকা দৃষ্টিতে নেড়ে চেড়ে থাকলো সেদিকে। বুঝল না, এ ছেলের হঠাৎ হলোটা কি? দীর্ঘ এক জার্নি শেষে গাড়ি এসে থামল আলোকসজ্জিত এক বিলাসবহুল ভবনের সামনে। সন্ধ্যা গাঢ় হয়ে রাত ঘনীভূত। ঘড়ির কাঁটায় হয়তোবা ৭টা কি ৮টা। সাধারণত জন্মদিনে অনুষ্ঠানগুলো রাত ১২টায় সংঘটিত হলেও অরুর ক্ষেত্রে সেটা ভিন্ন। কেননা তার জন্মদিন ছিল গতকাল। আর আজকে সেটারই পোস্ট বার্থডে সেলিব্রেশন। তিহু গাড়ি থেকে নামল। ভবনের বাইরে স্ট্রিং লাইটের বিবিধ আলোকরশ্মির ঝলকানি। অদূরে মিষ্টি হাওয়ায় ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে শাড়ির আঁচল। অদ্ভুত অনুভূতিতে চরমরিয়ে উঠছে ভেতরটা। সে নামার মুহূর্তে কয়েকের মাঝে গাড়ি থেকে নামল নীল। তার পরনে তিহুর সাথে ম্যাচ করে ডার্ক ব্লু কালারের ফর্মাল ড্রেস। লোকটাকে মাশাআল্লাহ মারাত্মক সুন্দর লাগছে। বিশেষ করে তার নীল চক্ষুদ্বয় অত্যাধিক আকর্ষণীয়। তিহু আড়চোখে তার দিকে তাকালো। পরক্ষণেই সে অনুভব করল লোকটা তার পাশে এসে দাঁড়িয়েছে। সে কিছু বলার আগে নীল নিজের বাহু দ্বারা তার ক্ষীণ বাহু আঁকড়ে ধরল। নীলের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা অনুভূত হতেই হৃদযন্ত্রটা নিত্য বেগতিক হলো তিহুর। শুকনো একটি গিলে ঢোক গিলে এক ঝলক মাথা তুলে নীলের পানে তাকালো সে। উচ্চতায় ৩, তিহু নীলের কাঁধ বরাবর। তাই লোকটাকে দেখতে সামান্য মাথা উঁচু করা লাগে তার। তবে অদ্ভুত ব্যাপার হলো, এমন ঘনিষ্ঠতায় তিহু লজ্জায় আরক্ত হয়ে উঠলেও অপর প্রান্তে মানুষটার কোনো হেলদোল নেই। অনুভূতিশূন্য শূন্য মুখশ্রীতে সম্মুখে তাকিয়ে আছে সে। তিহু সামান্য মুখ বাঁকালো। নীল সেদিকে না তাকিয়ে বলল, "লজ্জায় লাল টমেটো হওয়ার দরকার নেই। অভ্যাসটা করে ফেলো।" "মানে?" তীব্র কৌতূহলে প্রশ্নটা করল তিহু। তবে নীল কোনো জবাব না দিয়ে হাঁটা শুরু করল ভবনটির উদ্দেশ্যে। অরু সেই তখন থেকে বন্ধুদের সাথে গল্প করছে আর বারংবার প্রধান দরজা থেকে তাকাচ্ছে। অপেক্ষা একজনেরই, সে সহ এখানকার সব মেয়েদের স্বপ্নের পুরুষ ওয়াহাজ খান নীল। অরুর এমন অবস্থা দেখে তার বান্ধবী রুহি বলল, "ট্রাস্ট মি অরু, নীল স্যার আমার ইভেন ওহি, ঋদ্ধিমা, শ্রেয়সী ওদেরও ক্রাশ। আর এমনিতেই উনি তো ন্যাশনাল ক্রাশ ভাই। এমন কোনো মেয়ে আছে যে প্রথমবারই তাকে দেখে ক্রাশ খায়নি? বাট তোর মতো এত আকুপাকু?" অরু দৃষ্টিজোড়া প্রধান দরজায় নিবন্ধ রেখেই বলল, "আমার ক্ষেত্রে ভিন্ন। তোরা বুঝবি না।" তার কথা শেষ হতে না হতেই ভবনে প্রবেশ করল নীল। তবে তাকে দেখে মুগ্ধ হওয়ার পরিবর্তে চোখ কুঁচকে আসলো অরুর। কারণ একটাই, তার বাহুতে আবদ্ধ থাকা সুশ্রী রমণীটি নিঃসন্দেহে সে ভুবনমোহিনী সৌন্দর্য অধিকারী। তবে আপাতত অরুর দৃষ্টিতে তাকে একদমই সুন্দর লাগছে না। অরুর সযত্নে হাস্যোজ্জ্বল মুখায়ব অন্ধকারচ্ছন্ন হলো। ঠিক তখনই তার সামনে উপস্থিত হলো নীল। সামান্য হেসে তাকে উইশ করল। অরু ওভাবেই থ্যাঙ্কস বলল। ভাবল জিজ্ঞাসা করবে এই মেয়েটা কে। তার আগেই নীল থেকে নিচ থেকে বলল, "মিট মাই ওয়াইফ মিসেস নুরাইন ওয়াহাজ খান।" সঙ্গে সঙ্গে যেন অরুর মাথায় আকাশ ভেঙে পড়ল। বজ্রপাত হলো ঠিক কাছে পিঠে কোথাও। আশেপাশেরটার হাজার কথোপকথন থেমে গেল। তিহুও তাকে উইশ করেছে। তবে সেটা হয়তো কর্ণকুহরে পৌঁছায়নি তার। ঠিক তখনই সেখানে হাজির হলো পানিমন্ত্রী ইশতিয়াক চৌধুরী। নীলকে দেখে সামান্য হাসলেও তিহুকে দেখে যেন সে খুশি হতে পারল না। নীল একইভাবে তার সাথে তিহুর পরিচয় করিয়ে দিতেই তিনি এক ঝলক মেয়ের দিকে তাকালেন তিনি। অরু এখনও সেই স্তব্ধ ছবির দৃষ্টিতেই চেয়ে আছে। একমাত্র আদরের মেয়েকে এরকম অবস্থায় দেখে যেন সহ্য হলো না ইশতিয়াক চৌধুরীর। তিনি নীলের ব্যাপারে অরুর মনোভাব সম্পর্কে অবগত। সেজন্যই তো তিনি চেয়েছিলেন আজ এই পার্টিতে নীলের কাছে অরু আর তার বিয়ের প্রস্তাব রাখবেন। তবে নীল যে পরিকল্পনায় পানি ঢেলে নিজের বউ নিয়ে উপস্থিত হবে, এটা কে জানত? "জানি তুমি আছো একা,
তবে কেন বলো দূরে থাকা? সময় তো থেমে থাকে না। দ্বিধা ভেঙে কাছে আসো না। গভীর এক পুরুষ কণ্ঠে ধ্যান ছুটে গেল মাহার। কণ্ঠটা ভেসে আসছে পাশের বিল্ডিংয়ের ব্যালকনি থেকে। মাহা দ্রুত পাশে পড়ে থাকা ওড়নাটা গায়ে জড়িয়ে কি এক অদৃশ্য টানে হুড়মুড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তার ব্যালকনির সম্মুখেই ঠিক বিপরীত পাশের ব্যালকনিতে বসে গিটার হাতে এক মনে এদিকে তাকিয়ে গানটি গাওছে রওফিন। রওফিনকে দেখে অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করে মাহা। সে এখানে কি করছে? প্রশ্নটা মস্তিষ্কে নাড়া দিতেই দৃষ্টিজোড়া বড় হয় তার। তাকে দেখে মুচকি হাসে রওফিন। গিটারটা পাশে রেখে রেলিং শক্তপোক্তভাবে ধরে গাছাড়াভাবে বলে ওঠে, "কি ভেবেছিলে? তুমি অ্যাড্রেস না দিলে আমি কখনো তোমায় খুঁজে পাবো না? ইউ আর টোটালি ক্লুলেস অ্যাবাউট মি মাই ডার্লিং।" মাহা ভ্রু কুঁচকে তাকায়। রাফিন ফের বলতে শুরু করে, "ডোন্ট ওয়ারি, তোমাকে বউ বানিয়ে তবেই আমরা একসঙ্গে বাসায় উঠবো। ততদিন না হয় আমরা এই ফ্ল্যাটটায় থাকি। কি বলো?" মাহা এবার যে তেতে উঠলে যেন। "লিসেন রফিন, তুমি যে পাগলামিগুলো করছো না, এগুলোতে কোনো লাভ হবে না। আর কি বললে তুমি? তুমি এই ফ্ল্যাটে থাকবে? ট্রাস্ট মি, তুমি এখানে থাকলে আমি কালকেই এখান থেকে চলে যাব। ভার্সিটি গিয়ে হলে থাকার ব্যবস্থা করব। তবুও তোমার বিপরীত বিল্ডিংয়ে কক্ষনো থাকবো না।" বলেই সেখান থেকে চলে যায় মাহা। সশব্দে লাগিয়ে দেয় ব্যালকনির সঙ্গে লাগোয়া রুমের দরজাটা। রাফিন ব্যথাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। সে জানে হয়তো পুরাতন রূপে তার প্রেয়সীকে ফিরে পেতে অনেক অপেক্ষার প্রহর গুনতে হবে তাকে। তবে সে রাজি। জীবনের শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করতে রাজি সে। পার্টির পরিবেশ থমথমে। আনন্দ উল্লাস মাটি করে দিয়েছে নীল খান একা হাতে। তবুও উপস্থিত সকলকে তো আর নিজের মনোভাব বুঝতে দেওয়া চলে না। তার উপর এখানে উপস্থিত সবাই তাদের অতি পরিচিত। বাবার ফ্রেন্ড ও তার ছেলে মেয়ে। তার উপর নিজের বন্ধুমহল তো আছেই। তাদের সামনে নিজের নাক কান কোনো মতে কাটতে পারবে না ওরু। তাই এক প্রকার হাসিখুশি থাকার অভিনয়ে ব্যস্ত সে। তাদের পার্টির মূল আকর্ষণ ছিল উপস্থিত কাপলদের স্লো ড্যান্স। এটার আয়োজন অরুণ নিজেই করেছিল। ভেবেছিল নীল যেহেতু একা, তাই হয়তো পার্টনার হিসেবে সে জয়েন করতে পারবে। তবে তখন কি আর জানা ছিল যে নীল নিজে সহধর্মিণীকে নিয়ে হাজির হবে? যাই হোক, অবশেষে ডান্সের সেই নিয়ন আলোয় পরিবেশে তৈরি করা হয়েছে। কাপলরা সবাই যার যার নিজ পার্টনার নিয়ে উপস্থিত সেথায়। শুধুমাত্র নীল আর টিহু দূরে বসে আছে। টিহু কোনো মতেই ডান্স করতে চায় না। কেননা তার ভালো করেই জানা ডান্সের বাহানায় সে নীলের কাছাকাছি চলে যাবে সে। আর এই মানুষটা মাদকের থেকেও ভয়ঙ্কর। কখন যে টিহুর ঘোর লেগে যাবে আর ঘটবে ভয়াল কাণ্ড। আল্লাহ মালুম। না বাবা, কোনো মতেই কোনো রিস্ক নিতে চায় না সে। তবে কথায় আছে না, অবাগা যেদিকে চায় সাগর চুকিয়ে যায়। তার অবস্থাও হয়েছে তেমন। এই যে সে ড্যান্স করতে চায় না, এই সুযোগে কতগুলো ছ্যাঁচড়া মেয়ে এসে নীলকে নিজের পার্টনার হিসেবে অফার করছে। দেখেই মেজাজ বিগড়ে গেল টিহুর। মেয়েগুলোকে নীলের পাশ থেকে এক প্রকার ঝাটকা মেরে সরিয়ে নিয়ে নীলকে টেনে ড্যান্স প্ল্যাটফর্মের কাছে নিয়ে যেতে বলল, "বাড়ি চলুন। আপনার নজর কাটানোর ব্যবস্থা করতে হবে। আশেপাশে শাকচুন্নির উৎপাত অনেক বেড়েছে ইদানিং। পুরো ঝাঁঝালো শুকনো লঙ্কা পুড়িয়ে নজর কাটাবো।" নীল, তো এদিকে কোথায় যাচ্ছ? টিহু, ডান্স করতে। নীল, সিরিয়াসলি? তুমি না বললে তোমার প্রবলেম হবে? টিহু, প্রবলেম? আপাতত চাঁদের দেশে। নীল বাঁকা হেসে তাকালো টিহুর দিকে। মেয়েটাকে এমন হিংসায় জ্বলতে দেখলে বেশ লাগে তার। সেভাবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান রেখে নীল বলল, "পোড়া পোড়া গন্ধ পাচ্ছি।" টিহু, "হ্যাঁ, কিছুক্ষণ পর আপনার কলিজা পোড়াবো। সেই গন্ধই আগে থেকে পাচ্ছেন আপনি।" নীল আর কোনো কথা বললে না। স্রেফ মুচকি হাসি হাসল। স্ট্রিং লাইটের মৃদু আলোয় আলো আঁধারির সন্ধিক্ষণে মাঝে কয়েক জোড়া কপোত কপোতি নিজের সঙ্গীকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। গান বাজতেই নীল নিজের এক হাত টিহুর শাড়ি ঢাকা আবরণ ভেদ করে তার পাতলা কোমরে রাখল। উন্মুক্ত কোমরে নীলের এমন শীতল স্পর্শে তীব্র গতিতে কেঁপে উঠল টিহু। নীল মুচকি হেসে কাছে টেনে নিল তাকে। তার এক হাত নিয়ে নিজের প্রশস্ত কাঠটাতে রাখল। শুরু হলো কপোত কপোতির এক মনোমুগ্ধকর স্লো ড্যান্স। সকলে ব্যস্ত নিজেদের সঙ্গিনীকে নিয়ে। আর এদিকে নীল নিবিড় দৃষ্টিতে চেয়ে আছে টিহুর পানে। আর তার ঘায়াল করা দৃষ্টিতে লজ্জায় লাজুক লতার ন্যায় নুয়ে আসছে টিহু। নীলের গলার ধারে থাকা হাতটা দিয়ে সর্বশক্তিতে খামচে ধরল তার গলাটা।
যার দরুন নখের সামান্য আঁচড় লেগে লালচে হলো নীলের ফর্সা কাঠটা। তবে তাতে কোনরূপ হেলদোল দেখালো না নীল। সে ডুবে আছে মুগ্ধতার এক মহাসমুদ্রে। অতলস্পর্শী সেই সমুদ্রের গভীরতম স্থানে বিচরণ করছে সে। ডান্সটা এতক্ষণ বেশ চলছিল। স্লো পারফরম্যান্সের অনুভবে ডুবে আছে সবাই। হঠাৎই গানের লাইন অনুসারে "পেহেলে ভি মে তুমসে মিলা হুঁ" লাইনটির পুনরাবৃত্তির সঙ্গে সঙ্গে জোরে ইন্সট্রুমেন্টের সাউন্ড বেজে উঠল। ডান্স অনুযায়ী নীল তিহুকে সবেগে নিজের কাছে টেনে দূরত্ব ঘুচিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। তিহুর ব্লাউজের পিছনে দুটি হুক পরপর খুলে গেল। উন্মুক্ত হলো ফর্সা পিঠটা। তিহুর শ্বাস যেন আটকে আসছে। ভয়ে, লজ্জায় চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। উপায়ন্তর না পেয়ে সে দ্রুত নিজেকে নীলের প্রশস্ত বক্ষদেশে লুকিয়ে গুমড়ে উঠল। শক্ত হাতে চেপে ধরল তার পোশাক। তার চাপা আর্তনাদ কর্ণকুহরে পৌঁছাতেই অপ্রস্তুত হয়ে উঠল নীল। এর আগে কখনো তিহুকে এমন আরক্ত হতে দেখেনি সে। তাহলে আজ হঠাৎ কি হলো? ব্যতিব্যস্ত কণ্ঠে নীল বলল, "নূর, এই নূর, কি হয়েছে?" নীলের কণ্ঠে কম্পমাত্রা তীব্র হলো। তিহুর ফুঁপানো কণ্ঠে সে বলল, "আ আ আমার ব্লাউজের হুক।" কম্পনের তোপে আর লজ্জায় কথাটা শেষ করতে পারল না সে। নীল দ্রুত তার পিঠে হাত রাখল। সঙ্গে সঙ্গে সবটা বুঝতে পারল। দ্রুত কণ্ঠে বলল, "ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি।" বলেই তিহুকে এক প্রকার কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল নীল। স্থানটা অন্ধকারচ্ছন্ন। আর সকলের স্লো ড্যান্সে ডুবে থাকায় ব্যাপারটা তত একটা লক্ষ্যগত হলো না কারো। ওয়াশরুমের সামনে এসে তিহুকে নামালো নীল। আশপাশটা জনমানব শূন্য। দ্রুততার সহিত ভিতরে ঢুকেই নীল তার কম্পনরত রক্তিম মুখশ্রীতে আদরে হাত রেখে নরম কণ্ঠে বলল, "এমন করো না প্লিজ। ওয়েট এ মিনিট। আমাকে একটা মিনিট টাইম দাও। আমি সব ঠিক করে দিচ্ছি।" তিহু এখন কিছুটা নিশ্চিন্ত। নাক টেনে সে বলল, "আমার পিঠ।" নীল আর কিছু বলার সুযোগ দিল না। দ্রুত তাকে পিছনে ঘোরালো। অতঃপর ব্লাউজের হুক দুটো লাগাতে গিয়েই তার দৃষ্টিগত হলো তিহুর পিঠের মাঝ বরাবর থাকা লালচে তিলটা। শুকনো একটা ঢোক গিলল নীল, যার দরুন তার অ্যাডামস অ্যাপেলের মৃদু সঞ্চালন লক্ষ্যগত হলো আয়নার মধ্যে। দ্রুত হাতে হুক দুটো লাগিয়ে চটজলদি সেখান থেকে প্রস্থান করল নীল। হৃদযন্ত্রের দামামা শান্ত করাটা এখন বেশ প্রয়োজন। চলবে পর্ব সংখ্যা ৫। গল্প প্রেমের নীলকাব্য। লিখেছেন